দর্শক, ক্রিক ফ্রেন্সির সকল অফিসিয়াল প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি যুক্ত হয়েছি ফয়সাল হাবিব। আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেটা নিয়ে, যে ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা 7:30টায়। প্রথম ওয়ানডে এবং ইনফ্যাক্ট পুরো সিরিজই অনুষ্ঠিত হচ্ছে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে, যে মাঠে লাস্ট কিন্তু ওয়ানডে খেলা হয়েছিল 2018 সালে। সেই ম্যাচেও মাঠে নেমেছিল বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, অর্থাৎ এই স্টেডিয়ামের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামের সর্বশেষ যে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ, সেই ম্যাচটায় বাংলাদেশ জিতেছে। এই মাঠে ওভারঅল বাংলাদেশ 3টা ওয়ানডে খেলেছে, যার মধ্যে 2টা টাইগাররা জিতেছে। অর্থাৎ মাঠে নামার আগ পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশের কাছে ভালো ভালো সব স্মৃতি আছে। কিন্তু স্মৃতি তো আপনাকে ম্যাচ জেতাবে না, ম্যাচ জেতাবে নানা ধরনের হিসাব নিকাশ, কন্ডিশন কেমন হবে, একাদশ কেমন হবে, ওই গিভেন ডেতে আপনি কেমন খেলবেন, কোন ক্রিকেটারের কোন দায়িত্ব থাকবে, নানান দিক থাকে একটা ক্রিকেট ম্যাচে। এবং এই নানান দিকের পর যে দলে সিনক্রোনাইজেশন সবচেয়ে ভালো হয় সে দলে আসলে ম্যাচ জেতে। আমরা আজ প্রথম ওয়ানডের আগে এই ওয়ার্নার পার্ক স্টেডিয়ামের কন্ডিশন কেমন হতে পারে, পিচ কেমন হতে পারে, বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, অথবা এই পুরো সিরিজটাই বাংলাদেশ ফেভারিট কিনা, বাংলাদেশের সিরিজ জেতার সম্ভাবনা আছে কিনা, আমরা এসব নিয়ে কথা বলবো। শুরুতেই যদি উইকেট এবং কন্ডিশনের দিকে যাই, তাহলে যেটা বলতে হয় সেটা হলো যে এই মাঠটা ওয়ার্নার পার্ক, সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক, এই মাঠটা ব্যাটিং এর জন্য বেশ সহায়ক। এই মাঠটা বানানো হয়েছিল 2006 সালে। 2007-এ যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে, সেই ওয়ার্ল্ড কাপের আগে 2006 সালে মাঠটা বানানো হয়েছিল এবং বিশ্বকাপের বেশ কয়েকটা ম্যাচ হয়েছিল এই ওয়ার্নার পার্কে। জানলে অবাক হবেন, 2007 সালে, অর্থাৎ এখন থেকে প্রায় 17 বছর আগে, ওই বিশ্বকাপে এই ওয়ার্নার পার্কে 3-4টা ম্যাচ কিন্তু 300-র উপর রান হয়েছিল। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার এগেনস্টে অস্ট্রেলিয়া 370+ মতো রান করেছিল। লাস্ট যে ম্যাচটা এই মাঠে খেলা হয়েছে ওয়ানডে 2018 সালে, সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশ 301 রান করেছিল। এই সব কিছু একটা জিনিসই প্রমাণ দেয়, সেটা হলো ওয়ার্নার পার্কের যে পিচ, সেটা ব্যাটিং সহায়ক হওয়ার কথা এবং পিচ ব্যাটিং সহায়কই হবে। সেক্ষেত্রে অ্যাটলিস্ট 280 বা তার উপরের রান আমরা দেখতে পারবো ওয়ানডেতে। বাংলাদেশেরও এভাবেই প্ল্যানটা সাজাতে হবে যে কিভাবে তারা আগে ব্যাটিং করলে 280 করতে পারে, অথবা পরে ব্যাটিং করলে 280 বা 300+ রান চেস করার সক্ষমতা যেন বাংলাদেশের থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ যেমনটা আমরা ওয়েস্ট ইন্ডিজের অন্য কিছু কিছু মাঠে দেখি, গায়ানায় যেমন দেখা যায়, ত্রিনিদাদেও মাঝে মধ্যে দেখা যায় যে স্পিনিং উইকেট হয়, স্লো উইকেট হয়। ওয়ার্নার পার্কে এমনটা দেখতে পাওয়ার সম্ভাবনা কম। ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডেটা, ইনফ্যাক্ট পুরো ওয়ানডে সিরিজে সম্ভবত ব্যাটিং সহায়ক উইকেটে খেলা হবে। আমরা রান দেখতে পারবো। ব্যাটারদের জন্য শট মেকিং খুব বেশি কঠিন হওয়ার কথা নয় এই পিচে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এই গেল কন্ডিশন এবং পিচের কথা, পিচের আলাপ। এবার আসি একাদশের আলাপে। বাংলাদেশের এই প্রথম ওয়ানডের একাদশ কেমন হবে, এটা কিন্তু গেস করা বা প্রেডিক্ট করা একেবারেই সহজ কোনো কাজ নয়। কারণ আপনি যদি দেখেন, আফগানিস্তানের এগেনস্টে যে ওয়ানডে স্কোয়াড ছিল, ওই ওয়ানডে স্কোয়াড থেকে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এই স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আছে। ইনফ্যাক্ট মূল একাদশ থেকে অন্ততপক্ষে 4 জন ক্রিকেটার মিসিং। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান। আবার একই সাথে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যে স্কোয়াডটা আছে, সেই স্কোয়াডে 4 জন থেকে 5 জন ওপেনার কিন্তু আছে। আপনি যদি মিরাজকে ওপেনার ধরেন, তাহলে 5 জন ওপেনার ব্যাটারের অপশন আছে বাংলাদেশের স্কোয়াডে। মিডল অর্ডারের আমার প্লেয়ার নাই। মিডল অর্ডার থেকে মুশফিক এবং হৃদয় তারা ইনজুরিতে চলে গেছেন, অথচ আমি বেশি করে ওপেনার নিয়েছি। পরের দিকে ডেথ ওভারে আমার জন্য ইম্পর্টেন্ট মুস্তাফিজুর রহমান, তিনি নেই, তার জায়গায় আমি কাকে খেলাবো? নানান ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এই প্রশ্নের উত্তরগুলোই আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। শুরুতে যদি বলি যে মিডল অর্ডারে ব্যাটিং করবে কে বা বাংলাদেশের হয়ে ওপেনিং করবে কে, ওপেনিং করার ক্ষেত্রে যাদের নাম আসবে তাদের মধ্যে সবার আগে অবভিয়াসলি আসবে সৌম্য সরকারের নাম। দিস গাই ইজ ইন ট্রিমেন্ডাস ফর্ম। তিনি ওডিআইতে ভালো করছিলেন, ওডিআইতে লাস্ট কয়েকটা ইনিংসই তার ভালো আছে। আফগানিস্তানের এগেনস্টেও 3টা ম্যাচে তিনি ভালো শুরু পেয়েছেন, যদিও তিনি ইনিংস বড় করতে পারেননি, বাট ভালো শুরু পেয়েছেন। সৌম্য যে তার হারানো কনফিডেন্সটা ব্যাক পাচ্ছেন, তাকে ব্যাট করতে দেখলে সেটা বোঝা যায়। তার উপর সোনায় সোহাগা হয়ে এসেছে গ্লোবাল সুপার লিগে সৌম্য সরকারের পারফরমেন্স। ফাইনালে তো তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেনই, পুরো টুর্নামেন্ট জুড়েই সৌম্যর ব্যাটিং কিন্তু দারুণ ছিল। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে প্রথম ওডিআইতে ওপেনার সৌম্য
সরকার থাকছেন এবং ওপেনার সৌম্য সরকারের কাছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শক সমর্থক সবারই চাহিদাটা কিন্তু প্রচন্ড রকমের বেশি থাকবে। ওপেনিং এ সৌম্য সরকারের পার্টনার হওয়ার ক্ষেত্রে দুটা নাম সামনে আসবে, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তবে এই দুজনের মধ্যে সম্ভবত তানজিদ হাসান তামিমকেই খেলানো হবে প্রথম ওয়ানডেতে। তামিমের যে সমস্যা সেটা হলো তিনি ইনকনসিস্টেন্ট, ধারাবাহিকতার সমস্যাটা তার মধ্যে মাঝে মধ্যেই দেখা যায় এবং একটা ইনিংস ভালো করার পরে 3-4 ইনিংস তিনি আর তেমন ভালো করতে পারেন না, শুরুতেও ইনিংসটা বড় করতে পারেন না। এই ধরনের নানা সমস্যা তামিমের মধ্যে আছে, কিন্তু নির্বাচকরা তামিমের উপর ভরসা রাখতে চায়। আমার যতদূর মনে হয় ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে পুরো সিরিজটাতেই তামিমের উপর ভরসা রাখা হবে এবং 3 ম্যাচেই যদি তামিম খেলার সুযোগ পান সেক্ষেত্রে অন্তত একটা ইনিংস কিন্তু তার বড় করতে হবে, তা না হলে নির্বাচকরা ধৈর্য হারা হতে পারে। নম্বর 3-এ লিটন দাসকে দেখা যাবে বলে আমার বিশ্বাস। লিটন যদিও ইউজুয়ালি ওপেনিং করেন, বাট যেহেতু মিডিল অর্ডারে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, মিডিল অর্ডারে যেহেতু একটা খালি জায়গা তৈরি হয়েছে এবং লিটন বিং দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার্স অফ দিস টিম, তার আসলে এই 3 বা 4-এ খেলাটা খুবই যৌক্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ তিনি একটা মেলবন্ধন করতে পারেন টপ অর্ডারের সাথে মিডিল অর্ডারের, এবং তিনি যদি 3 বা 4-এ দাঁড়িয়ে যান সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল একটা শক্ত ভিত পাবে, বাংলাদেশ দল তখন ম্যাচেও অনেকখানি এগিয়ে যাবে। নম্বর 4-এ সম্ভবত ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে আমরা দেখব। আগের সিরিজের 3 ম্যাচেই তিনি 4-এ খেলেছেন, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টেও তারই 4-এ খেলার কথা। তবে আফগানিস্তান সিরিজে মিরাজের স্ট্রাইক রেট কিন্তু খুবই কম ছিল, তিনি খুবই স্লো খেলেছেন। যদিও শারজার পিচ বোলিং সহায়ক ছিল, ব্যাটারদের জন্য খুব বেশি হেল্প ছিল না শারজার পিচে, বাট ওয়ার্নার পার্কের পিচ কিন্তু ব্যাটারদের জন্য সহায়ক হতে পারে। তাই 4-এ নেমে মিরাজের আরেকটু দ্রুত খেলার অভ্যাসটা কিন্তু গড়ে তুলতে হবে। 5-6-7-এ মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব এবং তাদের সাথে জাকের আলী অনেক, এই 3 জনই থাকবেন বলে আমার মনে হয় এবং সেক্ষেত্রে আফিফ হোসেনের দিকে আলাদা করে নজর থাকবে। বেশ কিছুদিন পরে তিনি ওয়ানডেতে ডাক পেয়েছেন, তার এই প্রত্যাবর্তনটা কেমন হয়, তিনি নির্বাচকদের মন কতটা জয় করতে পারেন, এটা একটা দেখার বিষয় হবে। আফিফের জন্য স্পেশালি বেশি গুরুত্বপূর্ণ হবে এই সিরিজটা, কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। আফিফ নিশ্চয়ই চাইবেন এই সিরিজটাতে ভালো খেলে নির্বাচকদের জানান দিতে যে হি ইজ রেডি অ্যাজ ওয়েল। নম্বর 9-এ কিন্তু নাসুম আহমেদেরই থাকার কথা, যদিও রিশাদ আছেন স্কোয়াডে, বাট ওডিআইতে আমার মনে হয় রিশাদের চেয়ে নাসুম বেশি এফেক্টিভ হতে পারেন এবং শারজাতেও নাসুম দারুণ বোলিং করেছেন, সেক্ষেত্রে নাসুমকেই আমরা হয়তো 8-এ দেখতে পারবো। বাকি 3 জন থাকবেন পেসার। এই 3 জন পেসার কোন 3 জন হবেন এটা একটা বড় বিষয়, কারণ স্কোয়াডে মোট 5 জন পেসার আছেন, তাদের মধ্যে 2 জন বাদ পড়বেন, 3 জন খেলার কথা। আমার যতদূর মনে হয় তানজিম হাসান সাকিব তিনি খেলছেন, কারণ ইনজুরি থেকে ফিরে এসে গ্লোবাল সুপার লিগে তিনি ভালো করেছেন। ওডিআইতে তাকে ম্যানেজমেন্ট সবসময় প্রায়োরিটি দেয়, তাই তানজিম হাসান সাকিব হয়তো বা থাকছেন। নাহিদ রানাও তার দ্বিতীয় ওয়ানডে খেলতে হয়তো বা নামবেন ওয়ার্নার পার্কে, কারণ ডেবিউ ওয়ানডেতে শারজায় আফগানিস্তান এগেনস্টে রানা ওয়াজ ইমপ্রেসিভ এবং টেস্টের পরেও ফিল সিমন্স কিন্তু বলেছেন যে তারা রানাকে ধীরে ধীরে সব ফরম্যাটে খেলাবে এবং ওডিআইতে তার শুরুটা যেহেতু ইমপ্রেসিভ ছিল তাই ওয়ার্নার পার্কের প্রথম ম্যাচটাও হয়তো বা রানাই খেলবেন। 3 নম্বর পেসার কে হবেন এটা একটু বলা মুশকিল, কারণ হাসান মাহমুদ তাকে সম্ভবত খেলানো হচ্ছে না প্রথম ওয়ানডেটা, কারণ পুরো বছরই তিনি লাল বলের খেলা খেলেছেন, হুট করেই প্রথম ওয়ানডেতেই তাকে নামিয়ে দেওয়া হবে না। সেক্ষেত্রে তাসকিন অথবা শরীফুল দুজনের মধ্যে যে কোনো একজন একাদশে থাকবেন। তাসকিনই প্রথম চয়েস হওয়ার কথা, কিন্তু তাসকিনের ব্যাপারটা হলো তাসকিনকে সবসময় ইনজুরি ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়, তাসকিনকে নিয়ে সবসময় ম্যানেজমেন্টের সাবধানী থাকতে হয়। তাই হতে পারে পরপর 2টা টেস্ট খেলার পরে তাসকিনকে একটা ওডিআই বিশ্রাম দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে শরীফুল আসবেন। আর যদি তাসকিনকে বিশ্রাম একটু পরে দেওয়া হয়, সেকেন্ড বা থার্ড ওডিআইতে যদি তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে তাসকিনই কিন্তু থাকার কথা একাদশে। সেক্ষেত্রে তাসকিন, রানা এবং সাকিবকে নিয়ে নতুন একটা পেস ইউনিট দেখবে বাংলাদেশ এবং এই পেস ইউনিট নিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে নামার কথা টাইগারদের। বাংলাদেশের একাদশ শুনলেন এমনটাই হওয়ার কথা এবং সব মিলিয়ে বেশ ব্যালেন্সড একটা একাদশী মনে হচ্ছে। ব্যাটিংয়ে যদিও মিডল অর্ডারে একটু কি বলবো আমি আস্থার অভাব আছে বলা যেতে পারে, কারণ মুশফিকুর রহিম নেই দীর্ঘদিন ধরে, তিনি আছেন, তার জায়গাটা পূরণ করা খুব ইজি না। তাহিদ হৃদয় তিনিও দলের একটা সেট অংশ, তিনিও নেই। সো মিডল অর্ডার থেকে যখন 2 জন সেট ব্যাটার আপনার থাকবে না একাদশে, তখন একটু তো আপনার অনাস্থা তৈরি হবে। মিডল অর্ডারে একটু অনাস্থা আছে বলে আমার মনে হয়। আর যেটা
আরেকটা বড় প্রবলেম হতে পারে, এই প্রবলেমের অবশ্য একটা সলিউশন আছে, সেটা হলো সিক্সথ বোলার কে হবে। শারজায় কিন্তু বাংলাদেশ সিক্সথ বোলার নিয়ে বেশ খানিকটা ভুগেছে, মাহমুদুল্লাহ রিয়াদকে বোলিং দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট থার্ড ওডিআইতে আফগানিস্তানের এগেইনস্টে থার্ড ওডিআইতে আমরা উইকেট ফেলাতে পারছিলাম না আফগানিস্তানের। সো সিক্সথ বোলার কে হবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। 3 জন পেসারের সাথে নাসুম থাকবেন, মিরাজ থাকবেন, 5 জন আমাদের বোলার হলো, কিন্তু 6 জন বোলার আসলে 6 নম্বর বোলার ওডিআইতে খুবই ইম্পর্টেন্ট, কারণ খারাপ দিন যে কারো আসতে পারে। মিরাজ নিজে হয়তো 10 ওভার করতে পারছেন না, নাসুমকে দিয়ে হয়তো 10 ওভার করানো যাচ্ছে না, বা যে কাউকে দিয়ে 10 ওভার করানো যাচ্ছে না হয়তো বা তার খারাপ দিনের জন্য, সেক্ষেত্রে আমাদের 6 নম্বর বোলারটা খুবই জরুরি। 6 নম্বর বোলার হিসেবে সৌম্য সরকার ক্যান বি অ্যান অপশন, মাহমুদুল্লাহ রিয়াদও আছেন এখানে, বাট 6 নম্বর বোলারটা একেবারে জায়গা মতো হিসেব করে আমাদের ইউজ করতে হবে। যদি প্রয়োজন না হয় দরকার নাই, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে 6 নম্বর বোলার ইউজ করার ব্যাপারে আমাদের সাহস দেখাতে হবে, তবেই ম্যাচে আমরা এগিয়ে যেতে পারবো। এবার ওয়েস্ট ইন্ডিজ নিয়ে ছোট্ট করে একটু কথা বলি। ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ খুব বেশি পাত্তা লাস্ট কয়েক বছর ধরে দেয় না, বিশেষ করে ওয়ানডেতে। ওদের মাটিতে গিয়ে 18 সালে আমরা সিরিজ জিতে এসেছিলাম ওয়ানডেতে, সাকিব ছিলেন, তামিম ছিলেন তখন, দ্যাট ওয়াজ আ ভেরি গুড সিরিজ ইনফ্যাক্ট। তো সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ লাস্ট ওয়ার্ল্ড কাপও খেলছে না, এবং ওয়েস্ট ইন্ডিজ খুব যে পরাক্রমশালী তেমনও নয়, বাট ওয়েস্ট ইন্ডিজ রিসেন্ট টাইমে ফিরে আসার চেষ্টা করছে, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নতুন কোচ ড্যারেন স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলটা এখন অনেক বেশি গোছালো, ওয়েস্ট ইন্ডিজ দলটা এখন অনেক বেশি শান্তিপূর্ণ, এবং এই দলের খেলার ধরনও কিন্তু বদলে গেছে। সেই হোপ উইন্ডিজ ক্যাপ্টেন, যিনি বাংলাদেশের এগেনস্টে কিন্তু খুব ভালো খেলেন, সেই হোপ বাংলাদেশের এগেনস্টে খুবই ভালো খেলেন বাই দ্য ওয়ে, কিন্তু হোপের একটা সমস্যা ছিল যে তার স্ট্রাইক রেট খুবই কম ছিল, তিনি ওডিআইতেও 130 বলে 100 করতেন। সেই হোপের কিন্তু খেলার স্টাইলটা বদলে গেছে, হোপ এখন মেরে খেলতে জানেন, মেরে খেলতে পারেন। ব্র্যান্ডন কিং, তিনি একজন থ্রেট হতে পারেন। মিডল অর্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেট হবে শিমরন হেটমায়ার, এবং তার সাথে থাকবে রস্টন চেস, এবং লোয়ার মিডল অর্ডারে রোমারিও শেফার্ড, ইনি খুব ভোগাতে পারেন। শেফার্ডের বোলিং তো আছেই, তার সাথে শেফার্ডের ঝড়ো ব্যাটিংও কিন্তু বাংলাদেশ দলকে ভোগাতে পারে। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই আছে বলে আমার মনে হয় না। তবে বাংলাদেশ খুব যে বেশি পিছিয়ে আছে তেমনটা আমি বলবো না, বরং দুই দলই 49-51 এর দিকে আছে মনে হয়। যদিও নিজেদের মাটিতে খেলা হচ্ছে বলে ওয়েস্ট ইন্ডিজ সামান্য হয়তো বা এগিয়ে থাকবে, কিন্তু বাংলাদেশের পেছনে কিন্তু আগের টেস্টটা জেতার একটা কনফিডেন্স থাকবে, এবং তার সাথে ক্যাপ্টেন মিরাজ তিনি ভালো পারফর্ম করছেন, তাসকিন ভালো শেপে আছেন, লিটনের নিজেকে আবার নতুন করে জানান দেওয়ার একটা ব্যাপার আছে ওডিআইতে, আফিফের একটা প্রত্যাবর্তনের ব্যাপার আছে, সৌম্য সরকার দারুণ ফর্মে আছেন। সব মিলিয়ে বাংলাদেশ পিছিয়ে থাকছে না ওয়েস্ট ইন্ডিজের কাছে। আমি আশা করব বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতবে, এবং প্রথম ম্যাচ জিতে সিরিজে একটা দারুণ সূচনা করবে, এবং প্র্যাকটিক্যালিও এটা খুবই সম্ভব। বাকিটা যখন ম্যাচ শুরু হবে তখনই আপনারা দেখবেন, এবং ম্যাচের পরে আবার আপনাদের সাথে আমার যোগাযোগ হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্ডসের সাথে থাকবেন।